হ্যালো এভরিওয়ান, আমি নাজনীন সিঙ্গাপুর থেকে 15 মিনিট বাংলা শেখার আসরে সকল শিক্ষার্থীকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। তোমরা কেমন আছো? আজকে আমাদের পাঠ 139। আজকে আমরা শিখব নতুন কিছু বাগধারা সম্পর্কে বিস্তারিত। তো শুরু করি। লাস্ট লেসনে আমরা কতগুলি বাগধারা সম্পর্কে জেনেছিলাম। আজকে আরো নতুন কিছু বাগধারা সম্পর্কে জানবো। ওকে, এক নম্বর বাগধারাটি হচ্ছে ঢাক পেটানো। ঢাক পেটানো এটা একটি বাগধারা। এই বাগধারাটির অর্থ হচ্ছে সকলকে জানানো। এখন এই বাগধারাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে রনি যে বিদুষী মেয়ে তা ঢাক পিটিয়ে বলার দরকার হয় না। এটা একটি বাক্য। 2 নম্বরে আমরা কি শিখব? বিড়ালের ভাগ্যে শিকে ছেঁড়া। বিড়ালের ভাগ্যে শিকে ছেঁড়া এটা একটি বাগধারা। এই বাগধারাটির অর্থ হচ্ছে অপ্রত্যাশিতভাবে ভাগ্য খোলা। এখন এই বাগধারাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে 1 টাকার লটারি কিনে 1 লক্ষ টাকা পাওয়া তো বিড়ালের ভাগ্যে শিকে ছেঁড়ার মতো ঘটনা। এটা একটি বাক্য, তাই না? তিন নম্বরে আমরা কি শিখব? বুক দূর দূর করা। বুক দূর দূর করা এটার অর্থ হচ্ছে ভয় পাওয়া। এখন এই বাগধারাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে পরীক্ষার হলে ঢুকে প্রশ্নপত্র পাবার আগে আমার বুক দূর দূর করছিল। এটা একটি বাক্য, তাই না? 4 নম্বরে আমরা কি শিখব? বুকের পাঠা। বুকের পাটা। বুকের পাটা এই বাগধারাটির অর্থ হচ্ছে অসীম সাহস। এখন এই বাগধারাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে বুকের পাটা না থাকলে কেউ এই সাইক্লোনের মধ্যে বেরোতে পারে না। এটা একটি বাক্য, তাই না? 5 নম্বরে আমরা কি শিখব?
বাতাসে ওড়া। বাতাসে ওড়া এই বাগধারাটির অর্থ হচ্ছে আনন্দে মাতা। এখন এই বাগধারাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে বিদেশে পড়তে যাবার কথা শুনে বিনা বাতাসে উঠতে শুরু করেছে, যখন যাবে তখন না জানি কি করবে। এটা একটি বাক্য। তো আজকে আমরা সর্বমোট 5টি বাগধারা সম্পর্কে জেনেছি এবং প্রতিটি বাগধারার অর্থ জেনেছি এবং প্রত্যেকটি বাগধারা ব্যবহার করে একটি একটি করে বাক্য তৈরি করা শিখেছি, তাই না? এখন আমরা জানব মাটির সৃষ্টির ইতিহাস। মাটির সম্পর্কে বিস্তারিত জানব। মাটি বা মৃত্তিকা হলো পৃথিবীর উপরিভাগের নরম আবরণ। পাথর গুঁড়ো হয়ে সৃষ্ট খনিজ পদার্থ এবং জৈব যৌগ মিশ্রিত হয়ে মাটি গঠিত হয়। জৈব পদার্থের উপস্থিতিতে ভূমিক্ষয়, আবহবিকার, বিচূর্ণী ভবন ইত্যাদি প্রাকৃতিক ও রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে পাথর থেকে মাটির উদ্ভব হয়েছে। মাটির প্রধান উপাদান হচ্ছে 3টি। কি কি? 1 হচ্ছে বালিকণা, 2 হচ্ছে পলিকণা এবং 3 হচ্ছে কর্দম কণা। এই 3টি উপাদানের সমন্বয়েই মাটি সৃষ্টি। ভূতত্ত্ববিদদের মতে সূর্য বিচ্ছিন্ন হওয়ার পর পৃথিবী প্রথমে গ্যাসীয় বা বায়বীয় অবস্থায় ছিল। পরে তাপ বিকিরণের ফলে পৃথিবী তরল অবস্থায় আসে এবং ক্রমাগত তাপ বিকিরণের ফলে ঠান্ডা হয়ে শক্ত পিণ্ডে পরিণত হয়। এই শক্ত পিণ্ডকে শিলা বলে। কঠিন শিলা প্রাকৃতিক, রাসায়নিক ও জৈবিক বিক্রিয়ায় চূর্ণ বিচূর্ণ হয়ে অবশেষে মাটিতে পরিণত হয়। আসলে চূর্ণ বিচূর্ণ হওয়া শিলার সঙ্গে জৈব পদার্থ মিশ্রিত হয়েই প্রকৃত মাটি সৃষ্টি হয়। ভূপৃষ্ঠে মাটি সৃষ্টির পদ্ধতিগুলিকে প্রধানত 2 ভাগে ভাগ করা যেতে পারে। 1 হচ্ছে প্রাকৃতিক প্রক্রিয়া এবং 2 হচ্ছে জৈব প্রক্রিয়া। যেসব প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটির সৃষ্টি হয় সেগুলি হলো 1 আবহবিকার, 2 ক্ষয়ীভবন, 3 অগ্নিভবন, 4 অপসরণ এবং 5 হচ্ছে অবক্ষেপণ। জৈবিক প্রক্রিয়াটা কি? উদ্ভিদ ও প্রাণীর দ্বারা মাটির উৎপত্তি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে খনিজ পদার্থের রূপান্তর ঘটিয়ে মাটির সৃষ্টি করে। যেসব প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটির সৃষ্টি হয় সেগুলি হলো আবহবিকার, ক্ষয়ীভবন, অগ্নিভবন, অপসারণ এবং অবক্ষেপণ। প্রথমে আমরা একটু জানবো আবহবিকার সম্পর্কে। শীতের প্রচণ্ড শৈত্য, গ্রীষ্মের প্রচণ্ড উত্তাপ এবং দিন বা রাত্রের উষ্ণতার পার্থক্যের জন্য ভূপৃষ্ঠের শিলার ক্রমাগত সংকোচন ও প্রসারণের ফলে শিলাত্বকে ফাটল ধরে এবং শিলার উপরের অংশ ক্রমশ চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে এবং কালক্রমে মাটির সৃষ্টি হয়। 2 হচ্ছে ক্ষয়ীভবন। বৃষ্টিপাত, বায়ু প্রবাহ, জলস্রোত, হিমবাহ ইত্যাদি প্রাকৃতিক শক্তির প্রবাহে কিংবা আবহবিকারের জন্য ভূত্বকের উপরিভাগ ক্রমশ ক্ষয় পেয়ে মাটির সৃষ্টি করে। এই প্রক্রিয়াকেই ক্ষয়ীভবন বলে। 3 হচ্ছে অগ্নিভবন। বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা
ভূত্বকের উপরিভাগ চূর্ণ বিচূর্ণ এবং ক্ষয়প্রাপ্ত হলে শিলার উপরের অংশ আলগা হয়ে যাওয়ার ঠিক তার নিচের স্তরটি উন্মুক্ত বা নগ্ন হয়ে পড়ে। এই প্রক্রিয়াকে নগ্নীভবন বলে। 4 হচ্ছে অপসারণ। এই প্রক্রিয়ায় ভূত্বকের উপরিভাগের চূর্ণ বিচূর্ণ এবং ক্ষয়প্রাপ্ত অংশগুলি পরিবাহিত হয়ে অন্য কোনো স্থানে সঞ্চিত হয়ে মাটির সৃষ্টি করে। মাটির উৎপত্তির জৈব প্রক্রিয়াটা এখন আমরা জানি উদ্ভিদ এবং প্রাণীর দ্বারা। ছোট বড় উদ্ভিদ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে খনিজ পদার্থের রূপান্তর ঘটিয়ে মাটি সৃষ্টি করে। শিলার ফাটলের মধ্যে উদ্ভিদের মূল প্রবেশ করলে ফাটলের আয়তন বাড়ে এবং উদ্ভিদের মূলের বৃদ্ধির ফলে শিলা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। শিলার ওপর শৈবাল, ছত্রাক ইত্যাদি জন্মালে শিলা নরম ও আলগা হয়ে মাটিতে পরিণত হয়। মাটিতে থাকা বিভিন্ন জীবাণু মৃত উদ্ভিদ ও প্রাণী দেহকে পচিয়ে জৈব পদার্থে পরিণত করে এবং পরোক্ষভাবে মাটি সৃষ্টিতে সাহায্য করে। মাটিতে বসবাসকারী কেঁচো, উই, পিঁপড়ে, ইঁদুর প্রভৃতি প্রাণীরা মাটিকে ওলট পালট করে রাসায়নিক উপাদানের সঙ্গে জৈব উপাদানের মিশ্রণ ঘটিয়ে মাটি সৃষ্টিতে সাহায্য করে। মাটি ব্যতীত গাছপালা কিংবা উদ্ভিদ কিছুই জন্মাতে পারে না। আর যেহেতু এই গাছপালা এবং উদ্ভিদ সমগ্র প্রাণীকুলের খাদ্য সরবরাহ করে, তাই ওইসব প্রাণীও তখন আর বাঁচতে পারবে না। সুতরাং আমরা দেখতে পাই যে মাটি আমাদের জীবন দানের এক উৎস। মাটি কিন্তু 1-2 দিনে সৃষ্টি হয়নি। মাটি গঠনে লক্ষ লক্ষ বছর লেগে যায়। লক্ষ লক্ষ বছর আগে মাটি শিলা পাথর আকারেই ছিল। অর্থাৎ মাটি বলতে তখন শিলা এবং পাথরকেই বুঝাতো। সেই থেকে প্রাকৃতিক ঘটনাবলী যেমন বায়ু প্রবাহ, তুষারপাত, তাপ, বৃষ্টি, কার্বনিক অ্যাসিড প্রভৃতি শিলা পাথরের সাথে প্রতিনিয়ত ক্রিয়া প্রতিক্রিয়া করে চলেছিল। এই সব ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে শিলা পাথর ভেঙে ছোট ছোট টুকরায় পরিণত হয়। তারপর তার থেকে হয় বালি। ব্যাকটেরিয়া এবং অন্যান্য অতি সূক্ষ্ম জীবন সেই বালিকে মাটিতে রূপান্তরিত করে ফেলে। জীবজন্তু, উদ্ভিদ, পোকা মাকড়, কেঁচো এবং অন্যান্য সূক্ষ্ম জীবেরাও আরো বেশি জৈব পদার্থ সৃষ্টি করে, সেই মাটিকে আরো উর্বর করে তোলে। এরা সবাই কিন্তু আমাদের পৃথিবী পৃষ্ঠে এক রসায়নাগার রূপে কাজ করে আসছে। ভূত্বকে সব থেকে উপরের স্তরকে বলে উপরি স্তরের মাটি বা ভূমি। এই মাটিতেই হিউমাস নামক এক জৈব পদার্থ থাকে। উদ্ভিদ ও জীবজন্তুর মৃতদেহ পচে এই হিউমাস সৃষ্টি হয়। মাটিতে জৈব পদার্থের পরিমাণের ওপরেই মাটির উর্বরতা নির্ভর করে। লক্ষ লক্ষ উপজাতির সূক্ষ্ম জীবের এই জৈব পদার্থের ভেতরে থাকে। ভূত্বকের পরবর্তী স্তরকে বলে অন্তর্ভূমি। পাথরের টুকরোকে এই স্তরে বেশি থাকে। এই স্তরেই পানি জমে থাকে। এর নিচের স্তরের নাম হচ্ছে প্রস্তর স্তর। শক্ত নিরেট প্রস্তরই থাকে এই স্তরে। সুতরাং আজকে আমরা মাটি সম্পর্কে বিস্তারিত জেনেছি এবং এই মাটি সম্পর্কে বিস্তারিত জানার পর আমরা যতগুলি নতুন শব্দ শিখেছি সেগুলি এখন একে একে এখানে লিখব এবং প্রত্যেকটি শব্দ ব্যবহার করে একটি একটি করে বাক্য তৈরি করব। ওকে? 1 নম্বর শব্দটি আমরা কি শিখেছি? নিরেট।
নিরেট এই শব্দটির অর্থ হচ্ছে অটুট। এখন এই শব্দটির ইংলিশ হচ্ছে সলিড। এখন নিরেট শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এইভাবে বলা যায় যে প্রস্তর স্তরে থাকে শক্ত নিরেট প্রস্তর। এটা একটি বাক্য, তাই না? 2 নম্বরে আমরা কি জানবো? অন্তর্ভূমি। অন্তর্ভূমি এখন এই শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এইভাবে বলা যায় যে ভূত্বকের পরবর্তী স্তরকে বলে অন্তর্ভূমি। 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে ভূত্বক। ভূত্বক শব্দের অর্থ হচ্ছে পৃথিবী বা মাটি বা ভূমি। এখন এই ভূত্বক শব্দটি ইংলিশ হচ্ছে আর্থ। ভূত্বক শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এইভাবে বলা যায় যে ভূত্বকের সবথেকে উপরের স্তরকে বলে উপরিস্তরের মাটি বা ভূমি। এটা একটি বাক্য, তাই না? 4 নম্বরে আমরা কি শিখব? উপজাতি। উপজাতি। উপজাতি শব্দের অর্থ হচ্ছে জাতি বা বংশ বা গোষ্ঠী, আর এটার ইংলিশ হচ্ছে ট্রাইব। এখন এই উপজাতি শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এইভাবে বলা যায় যে উপজাতির সংখ্যা অনেক। এটা একটি বাক্য, তাই না? 5 নম্বরে আমরা কি জানবো? ছয় হচ্ছে হিউমাস। হিউমাস। হিউমাস শব্দের অর্থ হচ্ছে এক ধরনের জৈব পদার্থ। এখন এই হিউমাস শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে উদ্ভিদ ও জীবজন্তুর মৃতদেহ পচে এই হিউমাস সৃষ্টি হয়। এটা একটি বাক্য, তাই না? তো আজকে আমরা মাটি সম্পর্কে বিস্তারিত জেনে সর্বমোট 6টি নতুন শব্দ শিখেছি এবং প্রতিটি শব্দের অর্থ জেনেছি, ইংলিশ জেনেছি এবং প্রত্যেকটি শব্দ ব্যবহার করে একটি একটি করে বাক্য তৈরি করা শিখেছি, তাই না? তো এই ছিল আজকের আমাদের শিক্ষণীয় বিষয়। আমন্ত্রণ রইল আমাদের পরবর্তী ক্লাসের জন্য। সে পর্যন্ত সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি নিবে। বাই এভরিওয়ান, আল্লাহ হাফেজ।